Hey, hello everyone. How are you all? I hope you are doing absolutely well. Myself Kuhu Sarkar, and today in this video I'm going to discuss the figure of speech. Okay, what is figure of speech? What is the uses of figure of speech? I will discuss and why we analyze the poem through the figure of speech. How does it work? Okay, so first I will discuss, and then I have taken I think five figure of speech, and then as I promised that I will discuss one by one poem, and I will analyze the figure of speech which are used in this particular poem. So today I have taken the Bright Star by John Keats. Bright Star by John Keats. Okay, I have as I finished it in my paid batch, so I have taken it. So this video is for all those who are watching this in free in YouTube, and also for the paid students. So before going to that, I want to advertise okay, that our course is going on. So if you are not enrolled yet, you can enroll, okay, because at the end of August the price will be high. Okay, so the price will be from 159 from monthly subscription. For the monthly subscription, it will increase from 159 to 299, and 1500 to 2000. Okay, so now হোয়াট ইজ ফিগার অফ স্পিচ? ফিগার অফ স্পিচ কাকে বলে? তো তোমরা দেখবে আমরা বাংলায় বলি যে অলংকার ব্যবহার করা, অলংকার ইউজ করা, তাই তো? তা আমরা দেখো জুয়েলারি, হোয়াই উই ইউজ জুয়েলারি? টু লুক বিউটিফুল, তাই তো? আমরা সুন্দর দেখতে চাওয়ার জন্য আমরা কি জুয়েলারি ইউজ করি। তাহলে একটা লেখা, সেটাও যখন কবি মানে সেই অলংকার ইউজ করছেন, সেটা বলা হয় হচ্ছে ফিগার অফ স্পিচ। সেটাকে বলা হয়েছে ফিগার অফ স্পিচ। দেখো আমি এই এক্সাম্পলটা খুব বারবারই বলি, যে ধরো তুমি রাস্তা দিয়ে যাচ্ছ, দেখলে একটা লোকের অ্যাক্সিডেন্ট হয়েছে বা বাজে কোনো ঘটনা হয়েছে, খুব মর্মান্তিক মৃত্যু হয়েছে লোকটার। তুমি কি করবে? তুমি এসে কাউকে বলবে, বা ইফ ইউ আর আ রিপোর্টার, ইউ উইল জাস্ট ডিকটেট হোয়াট ইউ হ্যাভ ওয়াচড, রাইট? তুমি যা দেখেছো তুমি সেটাই এসে কিন্তু ডেসক্রাইব করবে। ইউ উইল জাস্ট ডেসক্রাইব দ্য থিং অ্যাজ ইউ হ্যাভ সিন ইট। বাট ইফ ইউ আর আ রাইটার, যদি সেখানে একজন রাইটার থাকে, তাহলে কি রাইটার সেইভাবেই জিনিসটাকে বলবে? না, তিনি একটা দেখবে আলাদাই জগতে নিয়ে যাবে, যেখানে মানে একটা লোকের মর্মান্তিক মৃত্যু হয়েছে, সেটা একটা রিপোর্ট, মানে আমরা খবরের কাগজে পড়ি, খবরের কাগজে আমরা কতক্ষণের জন্য আমরা দুঃখ পাই, একটুখানি দেখলাম যে আচ্ছা এখানে বাস অ্যাক্সিডেন্ট হয়েছে, এতগুলো লোক মারা গেছে, আচ্ছা। কিন্তু সেই জিনিসটাই যখন ফেসবুকে কোনো একজন লোক খুব ডিপলি লেখে, বা ওই ফিগার অফ স্পিচ ইউজ করে যখন সে লিখছে, তখন সেই জিনিসটা যেন আমাদের কাছে ঘা দিয়ে যায়, তাই তো? তাই একটা লেখক যেটা পারে, সেটা কিন্তু একটা আলাদা অর্ডিনারি পার্সন কিন্তু পারে না। সো দেয়ার ইজ দ্য ইউজেস অফ ফিগার অফ স্পিচ। হোয়াই উই ইউজ ফিগার অফ স্পিচ? দিস ইজ দ্য ইউজেস। ওকে, আশা করি তোমরা বুঝতে পারছো। আ ফিগার অফ স্পিচ ইজ আ ওয়ার্ড, ফ্রেজ used in a non-literal way to make language more interesting, vivid and expressive. Okay, so it is a word, it can be a word, it can be a phrase, or used in a non-literal way. সো দে ডোন্ট ফলো দ্য গ্রামার। মানে এরকমও ফিগার অফ স্পিচ হয় যেখানে গ্রামারকে ভেঙে, যেখানে সাবজেক্টের আগে অবজেক্ট আসছে, অবজেক্টের আগে ভার্ব আসছে, এমনভাবে ইউজ করা হচ্ছে যাতে ইম্প্যাক্ট করা হয়। যেটা আমি বললাম, মানে ফিগার অফ স্পিচের কাজ হচ্ছে তোমাকে ইম্প্যাক্ট করা। একটা রাইটারের কাজ হচ্ছে তোমাকে জিনিসটা মনের, বা তোমার মনে জিনিসটা যেন থেকে যায়, সেটাই কাজ হচ্ছে একটা রাইটারের, লেখার। তো আ ফিগার অফ স্পিচ ইজ আ ওয়ার্ড অর ফ্রেজ ইউজড ইন আ নন লিটারাল ওয়ে টু মেক ল্যাঙ্গুয়েজ মোর ইন্টারেস্টিং, ভিভিড অ্যান্ড এক্সপ্রেসিভ। ওকে, ইন সিম্পল ল্যাঙ্গুয়েজ or in simple terms, a figure of speech is a creative way of using language to make writing or speaking more powerful, colorful and memorable, as I said, right? So a figure of speech is a creative way, because writer is a creator,
right? So a writer can create by using his own language, his or her own language, to make writing or speaking more powerful, কালারফুল অ্যান্ড মেমোরেবল। ওকে, নাও তোমাদের এই ফিগার অফ স্পিচটা কেমনভাবে এক্সামে আসে সেটা বলছি। তোমাদের একটা পোয়েম দিয়ে দেবে, তোমাদের সেটা নিজের বেশিরভাগ সময় নিজের যে কটা তোমাদের সিলেবাসে আছে সেই পোয়েমসগুলোই তোমাদের দিয়ে দেবে। তো আমি আগেও বলেছি সেই পোয়েমসগুলোর পুরোটা অ্যানালাইজ করবে, সেই পোয়েমস থেকে কি কি ফিগার অফ স্পিচ আছে সেটা জেনে রাখবে, লিখে রাখবে, আন্ডারলাইন করে রাখবে। তো সেই একটা 5 মার্কসের কোয়েশ্চেন আসে যেখানে একটা লাইন তুলে দিয়ে দেবে, দুটো লাইন তুলে দিয়ে দেবে, বলবে এটার ফিগার অফ স্পিচ কি। তো তোমরা কি করবে, সেই ফিগার অফ স্পিচটা বুঝতে মানে যখন দেখবে সেই ফিগার অফ স্পিচটা ডেফিনেশন লিখবে, তারপর ফিগার অফ স্পিচটা এখানে কীভাবে ইউজ হয়েছে সেটা বুঝিয়ে দেবে, তাহলে তোমাদের কিন্তু 5 মার্কসের অ্যান্সার হয়ে যাবে। তো আমি দেখো বুঝিয়ে দিচ্ছি, পেইড ব্যাচে আমি পুরোটাই নোটসে দিয়ে দেবো, তবুও আমি তোমাদের এই ফ্রি কোর্সে কিন্তু আমি তোমাদের এই প্রত্যেকটা পোয়েম পড়াবো। এবং আর একটা জিনিস সেটা হচ্ছে ফিগার অফ স্পিচের সঙ্গে যেটা তোমাদের থাকে রেটোরিকের আমি ভেবেছিলাম একসাথে করব, কিন্তু এটা অনেকটা তোমাদের ক্ষেত্রে, কারণ তোমরা নতুন জানছো জিনিসগুলো, অনেকটা চাপের হয়ে যাবে, তাই আমি রেটোরিকটা পুরো আলাদাই তোমার করাবো আর ফিগার অফ স্পিচটা পুরো আলাদা করাবো। এই সব কিছুই তোমরা কিন্তু ফার্স্ট সেমের প্লেলিস্টে পেয়ে যাবে। আর ফার্স্ট সেমের প্লেলিস্ট ফলো করো, অনেক ফ্রি ভিডিওস কিন্তু আছে ওখানে। ওকে, নাও আওয়ার ফার্স্ট ফিগার অফ স্পিচ। হোয়াট ইজ আওয়ার ফার্স্ট ফিগার অফ স্পিচ? মেটাফর. A metaphor is a figure of speech in which two seemingly unrelated things are implicitly compared with each other without using the words as or like. দেখো আমাদের কিন্তু এত ধরে ধরে কেউ পড়ায়নি। আমি এই জিনিসগুলো বোঝার জন্য একটা টিচারের কাছে গিয়েছিলাম যে স্যার প্লিজ আমাকে একটু বুঝিয়ে দিন যে ফিগার অফ স্পিচ কী। কারণ এই জিনিসটা এমন যে তোমাদের যতদিন তোমরা পরীক্ষা দেবে ততদিন তোমাদের কিন্তু লাগবে, যদি তোমরা ইংলিশ সাবজেক্টেই থাকো বা অন্যান্য সাবজেক্টেও কিন্তু, অন্যান্য সাবজেক্টে নয়, অন্যান্য এক্সামও তোমাদের লাগবে। ওকে, তো a metaphor is a figure of speech, you understand? A metaphor is a figure of speech in which two seemingly unrelated things, মানে যে দুটো জিনিস দেখে মনে হচ্ছে এদের মধ্যে তো কোনো মিলই নেই, সেই দুটো মানে ডিফারেন্ট জিনিসকে টু আনরিলেটেড থিংস আর ইমপ্লিসিটলি, এই যে ওয়ার্ডটা, এটা কিন্তু আমি নিজের ডেফিনেশনটা লিখেছি। ওকে, সো অনেকগুলোই কিন্তু আমার নিজেরই লেখা। তো আর ইমপ্লিসিটলি কম্পেয়ার, যেটা লুকোনো, হিডেন। ওকে, ইমপ্লিসিট মানে হচ্ছে লুকোনো, আর এক্সপ্লিসিট মানে হচ্ছে যেটা বাইরে বোঝা যাচ্ছে, যেটা বোঝা যায় না সেটা হচ্ছে ইমপ্লিসিট। সো টু আনরিলেটেড থিংস আর ইমপ্লিসিটলি কম্পেয়ার্ড উইথ ইচ আদার উইদাউট ইউজিং দ্য ওয়ার্ড অ্যাজ অর লাইক। ওকে, তো এই ডেফিনেশনটা তোমরা অন্য কোথাও পাবে না, কারণ অন্যান্য ডেফিনেশনগুলো খুবই মানে কঠিনভাবে লেখা আছে, তাই আমি নিজে ইজিলি লিখেছি। কারণ আমি যেটা বলছিলাম যে আমি যখন একটা টিচারের কাছে গেছিলাম যে স্যার আমাকে একটু ফিগার অফ স্পিচগুলো বুঝিয়ে দেন, উনি কী করছিলেন, উনি একটা স্কুলে পড়াতেন, আমার স্যারের এখনও মনে আছে। স্যার বললাম আমাকে একটা খাতা দে, তো স্যার নিজে ডেফিনেশন লিখে দিলেন। কারণ তুমি যদি বুঝতে পারো তুমি নিজেই ডেফিনেশন লিখতে পারবে, এমন কিছু তো না। এক্সাম্পলগুলো তুমি ওখান থেকে দিয়ে দিলে বা এক্সাম্পলও নিজে বানাতে পারবে। ওকে, বাট এক্সাম্পল তোমাকে পোয়েমসের লাইন থেকেই দিতে হবে। তো এটাই হচ্ছে ব্যাপার যে একটা ফিগার অফ স্পিচ, মেটাফর হচ্ছে একটা ফিগার অফ স্পিচ এখানে টু সিমিংলি আনরিলেটেড থিংস আর ইমপ্লিসিটলি কম্পেয়ার্ড উইথ ইচ আদার উইদাউট ইউজিং অ্যাজ অর লাইক। তাহলে দুটো আনরিলেটেড থিংকে কম্পেয়ার করা হচ্ছে ইমপ্লিসিটলি, যেটা তুমি বুঝতে পারবে না। এবারে মেটাফর জানলেই তোমাকে সিমিলি বুঝতে হবে। ওকে, সিমিলিটা বলছি, তার আগে মেটাফরটা ভালো করে বুঝে নাও। তাহলে মেটাফরে দেখো কি আছে, দুটো আনরিলেটেড থিং। এবার এক্সাম্পলগুলো দেখো। ফর এক্সাম্পল, দ্য ওয়ার্ল্ড ইজ আ স্টেজ। আমরা বলি যে আমাদের এই পৃথিবীটা হচ্ছে আমাদের কি বলবো, মানে যেখানে আমরা অভিনয় করতে এসেছি, তাই তো। দ্য ওয়ার্ল্ড ইজ আ স্টেজ। তাহলে ওয়ার্ল্ড আর স্টেজের মধ্যে দুটো পার্থক্য আছে, দুটো টোটালি আনরিলেটেড থিং। কিন্তু তোমাকে যখন এখানে কবি বোঝাচ্ছে তুমি বুঝতে পারবে যে ইয়েস, উই হিউম্যান বিংস আর অলসো লাইক দ্য অ্যাক্টার্স, উই আর acting here and God is our director, right? So the world is not literally a stage, ওয়ার্ল্ডটা তো সত্যিকারের স্টেজ নয়,
but Shakespeare compares life to a stage because just actors perform different roles on a stage. People perform different roles throughout their lives. I hope you understood. Okay, now second, আমি এই এক্সাম্পলগুলো বেশি বোঝাবো না, তোমরা বুঝতেই পারছো, ভিডিওটা বেশি লং করবো না। ওকে, নাও হি ইজ আ লায়ন, হি ইজ আ লায়ন, সে হচ্ছে লায়ন। তো হি ইজ আ লায়ন বলতে কি বোঝাচ্ছে? হি ইজ আ লায়ন বলতে কি বোঝাচ্ছে? সে কি সত্যিকারের লায়ন? নয়। তাহলে this does not mean that the person is actually a lion. It means he is brave, strong and courageous. Okay, he is brave, strong and courageous. এখানেই দেখো সিমিলিটা কি, সিমিলিটা মেটাফরটা হচ্ছে ইমপ্লিসিট, যেটা লুকোনো থাকে, আর তোমার সিমিলিটা হচ্ছে এক্সপ্লিসিট, যেটা বাইরে বোঝা যায়। তাহলে এটা যদি বলা থাকতো হি ইজ অ্যাজ, ও সরি এখানে লিখছি, হি ইজ অ্যাজ ব্রেভ অ্যাজ আ লায়ন। ওকে, হি ইজ অ্যাজ ব্রেভ অ্যাজ আ লায়ন। যদি অ্যাজ ব্রেভ অ্যাজ কথাটা যদি থাকতো, অ্যাজ ব্রেভ অ্যাজ এই কথাটা যদি থাকতো, অ্যাজ থাকলে সেটা হচ্ছে সিমিলি। যদি বলতো হি ইজ লাইক আ লায়ন, লাইক আ লায়ন, সে লায়নের মতো, তাহলে কিন্তু জিনিসটা সিমিলি হয়ে যাবে। সিমিলিটা খুব ইজি, যেখানে অ্যাজ ইউজ থাকে, যেখানে লাইক ইউজ থাকে, এই ওয়ার্ডগুলো ইউজ থাকলেই সেটা হচ্ছে আমাদের সিমিলি, যেখানে দুটো আনরিলেটেড থিংয়ের মধ্যে কম্প্যারিজন করা হবে এবং যেখানে সেটা এক্সপ্লিসিট হবে অ্যাজ এবং লাইক ওয়ার্ড ইউজের দ্বারা। ওকে, আই হোপ ইউ আন্ডারস্টুড। নাও নেক্সট ওয়ান, time is a thief. We always say like that, right? Time is a thief. Time cannot literally steal things. The metaphor suggests that the time takes away your youth, opportunities, movement without realizing it. ওকে, ইউ ক্যান রিড ইট বাই ইয়োর ওন। আর একটা জিনিস আমি করব, তোমাদের এই ভিডিওটার সাথে আমি কতগুলো কোয়েশ্চেন আমি তৈরি করেছি, মানে তৈরি করিনি, কতগুলো কোয়েশ্চেন আমি বিভিন্ন পোয়েমস থেকে নিয়েছি, পোয়েমসের ফেমাস লাইন থেকে নিয়েছি। এই যে ফিগার অফ স্পিচগুলো আছে, এই ফিগার অফ স্পিচগুলো ইউজ করা হয়েছে। তোমাদেরকে আইডেন্টিফাই করতে হবে এবং কমেন্ট করতে হবে যে সেই ফিগার অফ স্পিচগুলো কী। ঠিক আছে, আমি বড় জোর 7-8টা দিয়ে দেবো, কারণ শুধুমাত্র তোমাদের যে সিলেবাসে যে পোয়েমস আছে সেখান থেকে কিন্তু আসেনি। আগের ইয়ারের কোয়েশ্চেন তোমরা দেখেছো, বাইরের ফেমাস পোয়েম থেকেও কিন্তু এসেছে, যেখানে তোমাদের হয়তো একটা মেটাফোরের এক্সাম্পল দিয়ে দিল, একটা সিমিলির এক্সাম্পল দিয়ে দিল, সেখান থেকে তোমাদের আইডেন্টিফাই করতে হবে যে এটা কী ফিগার অফ স্পিচ ইউজ হয়েছে। তাই তোমরা কিন্তু এখন থেকে অন্যান্য ফেমাস পোয়েমগুলোও দেখতে থাকবে। আমি এখানে কিছু এক্সাম্পল দেবো, সেখানে তোমরা কমেন্ট ডাউন করবে। জিনিসটা যদি তোমরা কমেন্ট করো বা তোমরা যদি বুঝে যদি এক্সারসাইজটা কমপ্লিট করো, এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, তাহলে দেখবে তোমাদেরও জিনিসটা বুঝতে ভালো লাগবে, অন্য পোয়েম থেকে তোমরা নিজেরাই জিনিসটা বুঝতে পারবে। ওকে, নাও নেক্সট এক্সাম্পল, হার আইজ ওয়্যার স্টার্স। এই যে এক্সাম্পলগুলো, এগুলো কিন্তু খুব একটা পোয়েম থেকে নেওয়া হয়নি, শুধু বোঝানোর জন্য নেওয়া হয়েছে। পোয়েমস থেকে যে এক্সাম্পলগুলো থাকে সেগুলো কিন্তু এক্সামে আসে। ওকে, হার আইজ ওয়্যার স্টার্স, তার চোখগুলো কি স্টারের মতো। তাহলে এখানে যদি বলে দিত হার আইজ ওয়্যার লাইক স্টার্স, তাহলে সেটা হয়ে যেত সিমিলি। সো হার আইজ আর নট লিটারারি স্টার্স, দ্য মেটাফর সাজেস্ট দ্যাট হার আইজ ওয়্যার ব্রাইট, বিউটিফুল অ্যান্ড অর শাইনিং। ওকে, দ্য ক্লাসরুম ওয়াজ আ জু, ক্লাসরুমটা পুরো জুয়ের মতো, চিড়িয়াখানা লাগছে। ওকে, দ্য ক্লাসরুম ইজ নট আ জু, ইট মিনস স্টুডেন্টস ওয়ার ভেরি নয়েসি, রেস্টলেস অ্যান্ড ডিসঅর্ডারলি। হি হ্যাজ আ হার্ট অফ স্টোন, বলে না পাথরের মতো শক্ত সে, তার মানে কি তার মনটা খুব শক্ত। আ পার্সনস হাজ হার্ট নট literally made of stone, it means the person is emotionally hard, unkind or without sympathy. তো এটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা আমার টেলিগ্রাম চ্যানেল থেকেও জয়েন করে ওখান থেকেও পেতে পারো। ঠিক আছে, ওকে, না এটা আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দেবো, আর কোয়েশ্চেনটা আমি আমার এখানে দিয়ে দেবো। ওকে,
knowledge is power. Okay, knowledge is power. Knowledge is not literally a form of physical power. The metaphor suggests that knowledge gives person strength, confidence and ability to influence situations. Now সিমিলিটা তোমরা বুঝতেই পেরেছো, আমি আগে বুঝিয়েছি। এবার আমরা মানে এই ডেফিনেশনটা পড়ে নেব। অবশ্যই এই ডেফিনেশনগুলো কিন্তু তোমাদের মুখস্থ করতে হবে যখন তোমরা লিখবে ফিগার অফ স্পিচটা। হোয়াট ইজ ফিগার অফ স্পিচের ডেফিনেশনটা দিয়ে, এক্সাম্পল দিয়ে, তারপর যে যে লাইনগুলো দেওয়া হবে সেই লাইনটা বুঝিয়ে দিতে হবে, ঠিক আছে? A simile is a figure of speech in which two different or unrelated things are directly compared. ওখানে কি ইনডাইরেক্টলি ছিল, এখানে হচ্ছে ডাইরেক্টলি কম্পেয়ার্ড, বিকজ এখানে তোমরা ডাইরেক্টলি না লিখে তোমরা এক্সপ্লিসিটলিও লিখতে পারো, ঠিক আছে? explicitly compared because they shared a particular quality. The comparison is usually made using the words as or like. Okay, now দেখে নিই একই এক্সাম্পলগুলোই দেখো দিয়েছি। হি ইজ অ্যাজ ব্রেভ অ্যাজ আ লায়ন, বুঝতে পারছো যে কম্পেয়ার করা হচ্ছে। তারপর কি, হার ফেস লাইক সাইন্স লাইক দ্য সান, তার মুখটা সানের মতো উজ্জ্বল। হার ফেস ইজ কম্পেয়ার টু দ্য সান বিকজ বোথ আর ব্রাইট অ্যান্ড রেডিয়েন্ট। Okay, the baby is as innocent as an angel. Okay, the baby is compared to an angel because both are considered innocent. He fought like a lion. So his fighting is compared of a lion because he fought bravely and fiercely. The water was as clear as crystal. Okay, the water is compared to crystal because both are clear and transparent. Okay, বুঝতে পারলে? সিমিলিটা বেশি সময় দিলাম না। নাও পরেরটা দেখে নাও। Apostrophe is a figure of speech in which an absent, dead, non-human or abstract entity is directly addressed as if it were present and capable of responding. ওকে, তাহলে অ্যাপোস্ট্রফিটা কি? অ্যাপোস্ট্রফি ইজ আ ফিগার অফ স্পিচ যেখানে আমরা কাউকে অ্যাড্রেস করছি, ঠিক আছে? তো আমরা কাকে অ্যাড্রেস করছি? অ্যাপোস্ট্রফি ইজ আ ফিগার অফ স্পিচ ইন হুইচ অ্যান অ্যাবসেন্ট, যেটা অ্যাবসেন্ট, যেটা এখানে আশেপাশে নেই, ডেড, যে মারা গেছে, নন হিউম্যান অর অ্যাবস্ট্রাক্ট এন্টিটি। আমি যদি বলি যে দুঃখ তুমি আমার জীবনে মানে আমার জীবন থেকে ছাড়ছে না, আমি খুব বাজে একটা এক্সাম্পল দিলাম, তাহলে আমি দুঃখটাকে বলছি যে দুঃখটা মানে কি? দুঃখ হচ্ছে তোমার একটা অ্যাবস্ট্রাক্ট থিং। দুঃখ, আনন্দ, সেটা একটা অ্যাবস্ট্রাক্ট থিং। ব্রাইট স্টারও তোমরা পাবে, আমি এখনই রিভিল করবো না, তোমাদেরকে আমি পরে বলছি, ঠিক আছে? তো তাহলে কি, কোন নন হিউম্যান, অ্যাবসেন্ট, ডেড, অ্যাবস্ট্রাক্ট এন্টিটিস ডাইরেক্টলি অ্যাড্রেস as if it were present, capable or of responding. এই ডেফিনেশনগুলো কিন্তু মুখস্থ করবে। ওকে, নাও see the example. Oh death, where is thy sting? William Shakespeare. Oh death, where is thy sting? Death is directly addressed as if it were a person. Twinkle twinkle little star, how I wonder what you are. Okay, তাহলে কি, the poet directly addressed the star. It was written by John Taylor. এত সহজ তোমাদের এক্সামে আসবে না। ওকে, এটা আসতে পারে। Oh wild west wind, thou breath of autumn wing. P.B. Shelley directly addressed the west wind. Oh pardon me, thou bleeding thou bleeding piece of earth. ওকে, এটা শেক্সপিয়ার জুলিয়াস সিজারে বলেছে। Oh pardon me, thou bleeding piece of earth, ঠিক আছে? তো একটা জিনিস তোমরা বুঝতে পারছো যে যেখানে আমরা ডাইরেক্টলি অ্যাড্রেস করছি। একটা জিনিস তোমরা দেখবে, যখনই আমরা কোনো অ্যাড্রেস করি তখনই আমরা কিন্তু এক্সক্লামেশন মার্কসটা কিন্তু থাকে। তাহলে এটা তোমাদের বুঝতে সাহায্য করবে যে এক্সক্লামেশন মার্কস আছে মানে এটা অ্যাড্রেস করা হয়েছে, এবং অ্যাড্রেস করা হয়েছে মানে এটা হচ্ছে অ্যাপোস্ট্রফি। তো জিনিসগুলো এত সহজ মনে হলো, যখন লাইন দেবে না তখন কিন্তু তোমরা যদি এখন থেকে প্র্যাকটিস না করো, বিশেষ করে ফিগার অফ স্পিচ এবং রেটরিক, তাহলে কিন্তু এটা যেমন ম্যাথের মতো, মানে যেমন স্কোরিং তেমন আবার কঠিনও, ঠিক আছে? তখন বুঝতে পারবে না। ওকে, এটা দেন দ্য অ্যাংরি স্টর্ম অ্যাটাক দ্য ভিলেজ। ওকে, না এটা আসলে এটা নয়, এটা পরেরটা চলে এসেছে।
তাহলে এই অবধি হলো। পরেরটা দেখো, পার্সোনিফিকেশন। পার্সোনিফিকেশনটা কি? Personification mean a personification is a figure of speech in which human qualities, emotions, actions or characteristics are given to non-human things, animals, objects or abstract ideas. তাহলে এখানে দেখো পার্সোনিফিকেশনটা কি হচ্ছে, এখানে অ্যাপোস্ট্রফিতে কি হচ্ছে, আমরা কোনো নন হিউম্যান, কোনো ডেড, কোনো অ্যাবস্ট্রাক্ট থিংকে আমরা কি করছি, ডাইরেক্টলি অ্যাড্রেস করছি। পার্সোনিফিকেশনে কি হচ্ছে, আমরা যে হিউম্যান কোয়ালিটিসগুলো আছে সেটা অ্যাপ্লাই করছি। যেমন আমি যদি বলি দিস পেন ইজ দিস পেন গট হার্ট, ওকে, দিস পেন ইজ নাও স্যাড। সো how can I apply the human qualities with the non-object things, with the non-human things? ওকে, তাহলে এখানে কি হচ্ছে, আমি হিউম্যান যে কোয়ালিটিসগুলো সেগুলো আমি অ্যাপ্লাই করছি। হিউম্যান কোয়ালিটিস, হিউম্যান ইমোশন, অ্যাকশনস অর ক্যারেক্টারিস্টিক্স আর গিভেন টু নন হিউম্যান থিংস, অ্যানিমেলস, আমরা কোনো নন হিউম্যান থিংসকে বলছি, কোনো অ্যানিমেলসকে বলছি, কোনো অবজেক্টকে বলছি, বা কোনো অ্যাবস্ট্রাক্ট আইডিয়াসকে বলছি। তাহলে এখানেও আমি কিন্তু আমার ওই সিলি এক্সাম্পলটা দিতে পারি যে দুঃখ তুমি আমার জীবনে আস্তে আস্তে পদার্পণ করছো। তাহলে কি, এই যে দুঃখকে বলছি পদার্পণ করছে, দুঃখ আস্তে আস্তে আমার জীবনে হেঁটে আসছে। তাহলে এই যে হেঁটে আসা, হেঁটে কি আসতে পারে, অ্যাবস্ট্রাক্ট থিং, দিস ইজ অ্যাবস্ট্রাক্ট থিং। বা আনন্দগুলো আমার জীবনে আস্তে আস্তে ধীরে ধীরে পা বাড়াচ্ছে, তাহলে কি এই আনন্দটা কি আসতে পারে? অবশ্যই আসতে পারে না। তাহলে সেখানে কি হয়, সেটা হচ্ছে পার্সোনিফিকেশন। এখানে কিন্তু অ্যাড্রেস করছি না, উই আর পুটিং দ্য হিউম্যান কোয়ালিটিস, ইমোশনস অ্যান্ড অ্যাকশন অর characteristics to the non-human, to the abstract or to the animals or objects. Okay, now look at the example. This example actually is the example of personification. The angry storm, the storm can be angry, storm cannot be angry, right? এটা কিন্তু আমাকে একটু এডিট করে দিতে হবে, নাহলে অন্য কেউ এটা নিলে আবার ভুল বুঝবে। ওকে, দ্য স্টর্ম ইজ গিভেন হিউম্যান কোয়ালিটিস অফ অ্যাঙ্গার অ্যান্ড অ্যাটাকিং। ওকে, তাহলে স্টর্ম কি হিউম্যান কোয়ালিটিস লাইক অ্যাঙ্গার এবং অ্যাটাকিং করছে। স্টর্ম নেভার অ্যাংরি। ওকে, দ্য উইন্ড উইসপার্ড থ্রু দ্য ট্রিজ। ওকে, উইন্ড কী করছে, উইসপার্ড করছে। উইসপার্ড মিন আস্তে আস্তে কথা বলছে। দ্য উইন্ড ইজ গিভেন হিউম্যান এবিলিটি টু উইসপার। ওকে, দ্য ফ্লাওয়ার ডান্সড ইন দ্য ব্রিজ। ওকে, ড্যাফোডিলসে ছিল এই জিনিসটাই। তাহলে কি বলছে, দ্য ফ্লাওয়ার্স ডান্সড ইন দ্য ব্রিজ, হাওয়ায় নৃত্য করছে। কখনো কি নৃত্য করতে পারে? The flowers danced in the breeze. The flowers are given human accents or of dancing. The sun smiled down upon us. ইয়ে কি করছে, সূর্য কি করছে, আমাদের দিকে তাকিয়ে হাসছে। The sun is given human quality, ability of to smile. টাইম ওয়েটস ফর নো ওয়ান, এটা আমরা খুব বলি যে টাইম ওয়েটস ফর নো ওয়ান। তাহলে এখানে টাইমকে একটা হিউম্যান বিং হিসেবে দেখানো হচ্ছে। দ্য টাইম ইজ প্রেজেন্টেড অ্যাজ ইফ ইট ওয়ার আ পার্সন ক্যাপেবল অফ ওয়েটিং। ওকে, আই হোপ ইউ আন্ডারস্টুড ইট ওয়েল। ওকে, নাও দ্য নেক্সট ওয়ান। ওকে, দিস ইজ মাই ফেভারিট ওয়ান, alliteration. Alliteration is a figure of speech in which the same consonant sound is repeated at the beginning of two or more closely placed words. ওকে, তোমরা যদি কেউ টিচিং এক্সামে যাও বা যে কোনো ইন্টারভিউসে যাও, এই কোয়েশ্চেনগুলো কিন্তু খুব করা হবে। ওকে, সো alliteration is a figure of speech in which the same consonant sound is repeated at the beginning of two or more closely placed word. তাহলে কি হচ্ছে, ওই অ্যালিটারেশনে এই কনসোনেন্ট যে ওয়ার্ডগুলো থাকে, কনসোনেন্ট ওয়ার্ড না, কনসোনেন্ট সাউন্ড। ওকে, তো তোমরা জানো এখন ভাউল সাউন্ড এবং কনসোনেন্ট সাউন্ড বলা হয়। তো এই কনসোনেন্ট সাউন্ডগুলো কী হচ্ছে, অ্যাপিয়ারিং হচ্ছে, পরপর আসছে। টু অর মোর ক্লোজলি প্লেসড ওয়ার্ডস লাইক পিটার পিকড, পিটার পেপার পিকড আ পেক পিকল পেপার্স। ওকে, তো এখানে কি পি সাউন্ডটা কি হচ্ছে, রিপিটেড। ওকে, তারপর দেখো আমার যে লাইনটা সব থেকে ভালো লাগে, ফেয়ার ইজ ফাউল অ্যান্ড ফাউল ইজ ফেয়ার ফ্রম ম্যাকবেথ। তাহলে এখানে কি এফ 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 সাউন্ডটা হচ্ছে রিপিটেশন হচ্ছে। তাহলে এখানে অ্যালিটারেশন মানে হচ্ছে কনসোনেন্ট সাউন্ডের রিপিটেশন হচ্ছে। ওকে, সি সেলস বাই দ্য সি শোর।
S sounded repetition. Wild and wearing words, W sounded repetition. The fair breeze blew the fair breeze blew, the white foam flew. ওকে, ফ্রম এস.টি. কোলরিজ। যেগুলো দেখবে এস.টি. কোলরিজ বা ফেমাস রাইটার্সদের আছে সেগুলো একটু দেখে রাখবে, পারলে একটু লিখে রেখো, কারণ সেখান থেকে কোয়েশ্চেন কিন্তু আসতে পারে। আমি চেষ্টা করব বেশিরভাগ লাইন্সগুলো তুলে দেওয়া। ওকে, বা তোমাদের প্র্যাকটিস সেশনও আমি নিয়ে আসবো। আমি একবার ভেবেছিলাম তোমাদের লাইভ সেশন নেব, কিন্তু সেটা আমাকে অ্যালাউ করেনি ইউটিউবে, তো সেটা আর হয়নি। তো আমি চেষ্টা করবো এরকম, যদি আমার সাবস্ক্রাইবার্স হয়ে যায় 1000 যদি আমি কমপ্লিট করি, যদি আমাকে অ্যালাউ করে, আমি কিন্তু এই সেকশনগুলো তোমাদেরকে প্র্যাকটিস করাবো, ঠিক আছে? ওকে, নাও সিজন, ওকে, sorry for that. Season of mist and mellow fruitfulness. Season of mist and mellow fruitfulness, John Keats. The M sound is repeated in mist and mellow. Okay, now one of my another favorite figure of speech, oxymoron. An oxymoron is a figure of speech in which two contrary or opposite words are placed together to create meaningful expression or highlight a particular idea. তাহলে কি, অক্সিমরন হচ্ছে একটা ফিগার অফ স্পিচ ইন হুইচ টু কন্ট্রাডিক্টরি or opposite words, to contradictory, like day and light, like dark and fair. Okay, sad and happy. So two contrary or opposite words are placed together to create a meaningful expression or highlight a particular idea. দুটো অপোজিট ওয়ার্ড আর অপোজিট কন্ট্রাডিক্টরি ওয়ার্ডস পাশাপাশি বসবে মিনিংফুল এক্সপ্রেশন দিতে বা হাইলাইট করার জন্য পার্টিকুলার আইডিয়াকে। লাইক ডিফেইনিং সাইলেন্স। ওকে, ডিপ মানে তোমরা সবাই জানো, ডিফ মানে হচ্ছে কানে শুনতে পায় না, সো ডিফেইনিং সাইলেন্স। হ্যাঁ, তো ডিফেইনিং মিনস সরি এটা ডিফ না, ডিফেইনিং সাইলেন্স মানে ডিপ means extremely loud. Deep mean extremely loud, while silence mean absence of sound. Okay, bitter sweet, এটা খুব ইউজ করা হয়, bitter sweet. So bitter and sweet are opposite sensation. One second. Okay, so bitter sweet, then sweet sorrow by Shakespeare বলেছিলেন। ওকে, অক্সিমোরন আর এক্সাম্পলগুলো দেখো, লিভিং ডেথ। Okay, living and death are contradictory ideas. Act naturally. Okay, act suggests pretending, and while naturally suggests being genuine. তাহলে আমরা বলি না ক্যান্ডিড ছবি আমাদের, যেমন যেটা আমরা কি অ্যাক্ট করছি ন্যাচারাল মানে আমাদের ন্যাচারাল অ্যাকশন বোঝানোর জন্য। ওকে, নাও ওপেন সিক্রেট, আমরা এটা খুব ইউজ করি এখন, যে নাও ইট ইজ আ ওপেন সিক্রেট, মানে আর সিক্রেট সাপোজ টু বি হিডেন, ওয়াইল ওপেন সাজেস্ট সামথিং নোন অর ভিজিবল। ওকে, তাহলে আশা করি তোমরা এই সবগুলো বুঝতে পেরেছো এবং নিজে কবিতাটা পড়ে আমাকে ফটফট করে অ্যান্সারগুলো দিয়ে দেবে। ওকে, ব্রাইট স্টার উড আই ওয়্যার স্টিড ফাস্ট অ্যাজ দাউ আর। ওকে, নাও সি হুইচ figure of speech, these 5 figure of speech you have to identify from this poem, and I'll give some time to you. You may answer, you may write in the comment section, you may just stop the video and just try to answer, read the poem once or twice and then try to answer what are the figure of speech used in there. Okay, I will give you some time, as it is not a YouTube live, but still I am going to give you some time. Okay, আর যে নোটটা দেবো সেটা অবশ্যই রেখে দেবে এখান থেকে, কিন্তু এক্সামের আগে তখন ম্যাম নোট দিন করবে না, যারা ফ্রি ভিডিওস দেখছো। আর যারা পেড ব্যাচে জয়েন করতে চাইছো তাড়াতাড়ি জয়েন করে নাও, এরপরে কিন্তু ইনক্রিজ হয়ে যাবে আমাদের ফিজ। ওকে, নাও
ব্রাইট স্টার উড আই ওয়ার স্টিড ফার্স্ট অ্যাজ দ্য ওয়ার্ড। ওকে, তাহলে প্রথমেই দেখো ব্রাইট স্টার উড আই ওয়ার স্টিড ফার্স্ট অ্যাজ দ্য ওয়ার্ড, প্রথমে কি করছে, তাকে কি করছে, অ্যাড্রেস করছে ব্রাইট স্টারকে। তাহলে এটা হচ্ছে অ্যাপোস্ট্রফি। ওকে, অ্যাপোস্ট্রফি, ব্রাইট স্টারকে কি করছে, অ্যাড্রেস করা হচ্ছে, ব্রাইট স্টার ইজ ডাইরেক্টলি অ্যাড্রেসড। ওকে, ব্রাইট স্টার, তোমার ওখানে আছে ব্লিথ স্পিরিট বলা হচ্ছে তোমার টু, তোমাদের এটা নেই না, পিবি সেলি বলছে টু আ স্কাইলার। ওকে, সো ব্রাইট স্টার হচ্ছে আমাদের অ্যাপোস্ট্রফি, এক্সাম্পল অফ অ্যাপোস্ট্রফি। আই হোপ ইউ আন্ডারস্টুড। তাহলে এখানে তোমাদের কি বলতে হবে, প্রথমে যদি এই কোয়েশ্চেনটা দেয়, এই লাইনটা যদি তোমাদের তুলে দেয়, তোমরা অ্যাপোস্ট্রফির ডেফিনেশনটা লিখবে, তারপরে এই লাইনটাতে কিভাবে অ্যাপ্লাই করা হয়েছে সেটা লিখবে। এই নোটসগুলো কিন্তু পেইড ব্যাচের জন্যই দেওয়া হবে, সবার জন্য নয়, ঠিক আছে? তো সেখানে তোমরা এক্সপ্লেন করে দেবে যে ইয়েস, ব্রাইট স্টার ইজ অ্যাড্রেসড লাইক আ হিউম্যান বিং অ্যান্ড দেয়ারফর ইট ইজ অ্যান এক্সাম্পল অফ অ্যাপোস্ট্রফি। নাও পরেরটা দেখো তো কি আছে, এখানেই আর একটা আছে, স্টিড ফাস্ট অ্যাজ দ্য ওয়ার্ড। স্টিড ফাস্ট অ্যাজ মানে হচ্ছে সিমিলি, তুমি কি করছো, তুমি এতটা স্টিল কিসের মতো, অ্যাজ দাও আর্ট, তুমি কি ব্রাইট স্টার, তুমি একদম এতটা স্টিল। সো এখানে অ্যাজ ইউজ হচ্ছে, তার মানে এটা হচ্ছে এক্সাম্পল অফ সিমিলি। ওকে, নট ইন লোন স্প্লেন্ডার হাং অ্যালফ দ্য নাইট অ্যান্ড ওয়াচিং and with eternal leads apart. ওকে, ওয়াচিং কে ওয়াচ করছে, ব্রাইট স্টার। ব্রাইট স্টার কীভাবে ওয়াচ করতে পারে, একটা মানুষ তো ওয়াচ করতে পারে, ব্রাইট স্টার কি ওয়াচ করতে পারে, তার মানে এটা এক্সাম্পল হচ্ছে পার্সোনিফিকেশন। পার্সোনিফিকেশন আমি বেশি লিখছি না, ঠিক আছে, এক্সাম্পল অফ পার্সোনিফিকেশন। এটা কিন্তু আমি যখন ভিডিওটা বানাচ্ছি, তোমাদের যে অবশ্যই সবার কাছে কিন্তু হার্ড কপি রাখবে, তো সেই হার্ড কপিতে কিন্তু দাগিয়ে নেবে। ওকে, নাও আরেকটা আছে দেখো, দ্য মুভিং ওয়াটার্স অ্যাট দেয়ার প্রিস্ট লাইক টাস্ক। এই প্রিস্ট লাইকটাও একটা এক্সাম্পল অফ সিমিলি, যে প্রিস্টের মতো প্রিস্ট লাইক সিমিলি। আর এটা হচ্ছে মুভিং ওয়াটার্স, তাহলে ওয়াটার্স কি মুভ করছে কিসের মতো, প্রিস্ট লাইক টাস্ক। তাহলে এটা হচ্ছে এক্সাম্পল অফ পার্সোনিফিকেশন, এবং এই প্রিস্ট লাইক বলা হচ্ছে সেটাও কিন্তু সিমিলি। ওকে, নাও আর কি আছে দেখো এখানে, a pure evaluation round earth's human source or gazing on the new soft fallen mask. গেজিংটাও পার্সোনিফিকেশনের এক্সাম্পল। ওকে, স্নো আপন দ্য মাউন্টেন্স অ্যান্ড দ্য মুডস, তাহলে এটা হচ্ছে অ্যালিটারেশন, use of okay, they not yet still steadfast still, SSS, এটাও হচ্ছে example of alliteration. Okay, pillowed upon my fair love's ripening breast, to feel forever is a soft false will. Okay, awake for ever in sweet unrest, এই যে সুইট আনরেস্ট, এক্সাম্পল অফ অক্সিমোরন, খুব ইম্পর্টেন্ট। এর মধ্যে থেকে সবগুলো থেকে বেশি হচ্ছে অ্যাপোস্ট্রফিটা ইম্পর্টেন্ট, অক্সিমোরনের এক্সাম্পলটা ভীষণ ইম্পর্টেন্ট, অ্যালিটারেশনটা অতটা না হলেও এইগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। সো অ্যাওয়েক ফর এভার ইন আ সুইট আনরেস্ট, তাহলে একটা সুইট আনরেস্ট কিভাবে হয়, যেখানে আনরেস্ট মানে কি, আমরা ছটপট করছি, সেটা সুইট কি করে হয়। দ্য অ্যাওয়েক ফর এভার ইন আ সুইট আনরেস্ট, still to hear her tender taken breath, and so live ever or else soon to death. ওকে, চাইলে অনেকগুলোই বের করা যাবে, তা আমি যেগুলো খুব ইম্পর্টেন্ট সেগুলোই তোমাকে দিয়েছি। ওকে, তো এই ফিগার অফ স্পিচগুলো হচ্ছে ব্রাইট স্টারে ইউজ করা হয়েছে। এর পুরো ফুল নোট তোমরা পেইড ব্যাচের স্টুডেন্টরা অবশ্যই পেয়ে যাবে, এবং এর সাথে আমি কিছু এই
কটা সিমিলি দিয়েই, আমি বেশি তোমাদের করতে চাই না, এই কিছু সিমিলি দিয়েই আমি কিন্তু যেগুলো তোমাদের ফেমাস পোয়েমসের লাইন সেগুলো দেবো, সেগুলো তোমরা কমেন্ট সেকশানে এসে দিয়ে দেবে। আমি এর সঙ্গেই দেবো ভেবেছিলাম, তবে হয়নি, তো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো বা আমি কমেন্টে লিখে দেবো, তোমরা সেখানে এসে বলে দেবে যে কোন কোন লাইনটা কোন কোন ফিগার অফ স্পিচ, এ কটার মধ্যেই কিন্তু থাকবে। তাহলে তোমাদের আজকে ব্রাইট স্টারটা কমপ্লিট হয়ে গেলো। এইভাবে আমি অন্য পোয়েমসগুলো কিন্তু কমপ্লিট করবো। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর গিভিং ইয়োর টাইম।